রাগে অনুরাগে। পর্ব ৬। সুহাসিনী ফাতেহা। স্বামীর ফোন বেজে উঠতেই ফারিন বেগম ব্যস্ত হয়ে বললেন, কে ফোন করেছে? একটু তাড়াতাড়ি দেখেন তবু। আফজাল খান পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকালেন। ভাই আমরুল খানের নামটা ভেসে উঠছে। অয়নও কৌতূহলী চোখে চেয়ে আছে। ছেলেটার প্রথম ভালো লাগা শুরু হয়েছিল চঞ্চল তিতলিকে ঘিরে। কিন্তু মুখ ফুটে বলার সাহস কোনোদিন হয়নি। সে চায় তুষারের সাথে ওর বন্ধুত্বটা সবসময় অটুট থাকুক। আর তিতলি? ওকে দেখে তো মনেই হয় না যে তাকে অন্য নজরে দেখে। সবসময় দেখা হলেই ভাইয়া ও ভাইয়া বলেই কান পচিয়ে ফেলে। সেখানে ওসব বলার মুখও হয়নি অয়নের। আফজাল খান ফোন রিসিভ করে কানে ধরে বললেন, হ্যালো। আমরুল খান অপর পাশ থেকে চিন্তিত গলায় বললেন, অয়ন কি আপনাদের বাড়ি গেছে ভাই? আফজাল খান অয়নের দিকে তাকিয়ে থেকেই বললেন, আসছে তো, আমার সামনেই বসে আছে গি। আয়েশাকে আনতে যাওয়ার কথা ছিল। ওখানে গিয়ে বসে আছে। একটু পাঠায় দেন। ওর মোবাইলে কল ঢুকছে না কেন বলেন কি? আফজাল খান ভ্রুকুচকে অয়নকে বললেন, কিরে তোর মোবাইলে কি হয়েছে? তোর বাপে ফোন দিছে, মোবাইল কই রাখিস? অয়ন পকেট থেকে মোবাইল বের করে দেখে আসলে বাবা অনেকগুলো ফোন করেছে। কিন্তু মোবাইল সাইলেন্ট থাকায় আওয়াজ হয়নি। তাই বলল, আসলে চাচ্চু ফোন তো সাইলেন্ট করা, তাই শুনি নাই। তাহলে আমি যাই। ফারিন বেগম বললেন, নাস্তা তো ধরেই দেখিস নিগু। অন্য একদিন আসব চাচিমনি। বলে অয়ন চলে গেল। অয়ন চলে যেতেই ফারিন বেগম স্বামীকে বললেন, আমি ভাবছিলাম তৌসিফ শেখ ফোন দিয়েছেন। ছেলেটার মতো ঘুরে যাওয়ার আগেই আমাদের সব কথা পাকা করতে হবে। আপনি আরেকবার ফোন করে দেখেন না গি। কয়বার ফোন দিব ফারিন? সকাল থেকে 10 বার দেওয়া হয়ে গেছে। এতবার ফোন দেওয়া কেমন যেন দেখাচ্ছে। বিয়ে না দিলে নেই, আমরা অন্য মেয়ে দেখি। আর আমাদের ঝিলিকের কথা ও তো ভেবে দেখা যায়। আরেকবার কথা বলে দেখেন না। এবার না বললে তাহলে আমরা ঝিলিকের কথা ভেবে দেখব। আফজাল খান শেষ পর্যন্ত স্ত্রীর কথায় সায় জানালেন। ঘড়ির কাঁটায় রাত 7টা বাজে। তৌসিফ শেখ আর তুষার সহ আফজাল খানের সাথে সরাসরি কথা বলে এসেছেন। ড্রয়িংরুমে আলেয়া শেখ শাশুড়ির সাথে বসে বসে গরম গরম চা খাচ্ছেন আর কথা বলছেন। স্বামীকে আসতে দেখেই উঠে দাঁড়িয়ে বললেন, তুষার কই? তুষার বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে। ফিরতে রাত হবে বলছে গু। আলেয়া শেখ স্বামীর কথা শুনে বললেন, ওনাদের হ্যাঁ বলে দিয়েছেন? নাকি এখনও দুশ্চিন্তায় ভুগছেন? অনেক খোঁজ খবর নিয়েছি আলেয়া। ছেলে ভালো, পরিবার ও ভালো। না করার মানেই দেখলাম না গি। ফরিদা বানু হেসে বললেন, আলহামদুলিল্লাহ। ভালা করছিস বাপ। পোলার গোরে আমগো বাড়িতো আয় মাইয়ারে দেখা যাইতি কস নাই? বলছি আম্মা। তারা তিতলিকে আগে দেখছে। এখন শুধু 3 দিনের ভেতরে বিয়েটা হয়ে যাক এটাই চাইতেছে। আর আমাদের তিতলি রাজি আছে কিনা সেটা ও তো দেখতে হবে গু। ফরিদা বানু ছেলেকে বললেন, তিতলি রাজি থাকন আর ন থাকন দিকি অইব। আমরা রাজি থাকলেই অইব গু। তৌসিফ শেখ ভেবেচিন্তে কিছুক্ষণ পর বললেন, আমার একটা মেয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করে সবাইরে দাওয়াত দিব আম্মা। কিন্তু তিতলির ও তো মতামতের দরকার আছে গি। আলেয়া শেখ স্বামীর কথায় বড় গলায় বললেন, তিতলির মতামতের দরকার নাই। তিতলিকে আমি বুঝাব। আপনাকে চিন্তা করতে হবে না ওই বিষয়ে গি। তৌসিফ শেখ স্ত্রীর কথার উত্তর না দিয়ে রুমে চলে গেলেন। রুমে বসে নিজের পার্সোনাল ডায়েরিতে আঁকাআঁকি করছে তিতলি। এক পেইজে 2টো ছেলে মেয়ে এঁকেছে। মেয়েটাকে শাড়ি পরিয়েছে, ছেলেটাকে পাঞ্জাবি। উপরে সুন্দরভাবে লিখেছে জামাইবু। ছেলেটার মাথার উপর লিখেছে ফারাজ আর মেয়েটির মাথার উপরে লিখেছে তিতলি। তারপর মোবাইলে কয়েকটা পিক তুলে নিধিকে পাঠিয়ে বলল, আমাদের অনেক মানিয়েছে তাই না বল? লিখে সেন্ড করে দিল। অনেকক্ষণ তাকিয়ে রইল তার বানানো গম্ভীর ফারাজের পানে। পরীক্ষাসহ বনভোজনের পর থেকে কলেজ 1 সপ্তাহর জন্য বন্ধ। আজকে কয়দিন তার ভাল্লুকটাকে দেখে না। কখন কলেজ খুলবে আর সে গম্ভীর হওয়ার ভান করে ফারাজের সামনে নিজেকে উপস্থিত করবে। ভ্রু কুঁচকে রাখবে, কপাল কুঁচকে রাখবে। এসব চিন্তায় মেয়েটার রীতিমত। চিন্তাভাবনার শেষ নেই। সহসা তিতলির ফোন বেজে উঠল। মেয়েটা নিজের ভাবনা থেকে বেরিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে সিয়াম ফোন করেছে।
তিতলি এখন কারো ফোন ধরবে না। তাই রেখে দিল। আবার ও বেজে উঠল। এবার তিতলি বিরক্ত হয়ে রিসিভ করল। সে কিছু বলার আগেই সিয়াম বলল, এতবার ফোন দিচ্ছি ধরিস না কেন? তোর জন্য একটা সুখবর আছে রে, পাঙ্গাস মাছ। তিতলি রেগে গিয়ে বলল, পাঙ্গাস মাছ কাকে বলিস সিয়ামের বাচ্চা? তোর সব চুল ছিঁড়ে আমি যদি টাক না বানায় তাহলে আমি সত্যি মেনে নিব আমি পাঙ্গাস মাছ দেখে নিস গি। আরে থাম, এত রেগে যাইস না, পরে কাঁদবি। সুখবরটা তো আগে শোনবু। তিতলি সিরিয়াস হওয়ার ভান করে বলল, কি সুখবর? ওপাশ থেকে সিয়াম বেশ সময় নিয়ে একনাগারে বলল, ফারাজ স্যারের নাকি বিয়ে ঠিক হয়েছে। তোর কি হবে রে এখন? আগেই বলেছিলাম স্যারের পেছন হাঁটা বাদ দে। এখন কি পাইলি স্যার তো বিয়ে করে ফেলতেছে গি। তিতলি বিশ্বাস করে না এই সিয়ামের কথা। তার ফারাজ শুধু তার, আর কারো না। তাও সপ্তর্ষির মনটায় কু ডাকছে। সে বিশ্বাস না করে বলল, মিথ্যা কথা কেন বলিস গু? সিয়াম এবার গম্ভীর হয়ে বলল, একটা ও মিথ্যা কথা বলছি না, বিশ্বাস কর। আজ ফারাজ স্যারের ভাই ফরহাদ আছে না? ফারাজ স্যারের বাপেরে ও দেখছি দোকানে বাপ ছেলে স্যারের বিয়ে নিয়ে কথা বলছে। মেয়েরা রাজি হয়েছে এসব ও বলছে। বিয়ের কথা নাকি পাকা হয়ে গেছে গি। সিয়ামের কথা তিতলি বিশ্বাস হবে হবে করেও হল না। সে ফারাজের মুখে শোনা ছাড়া বিশ্বাস করবে না এ কথা। একদম বিশ্বাস করবে না। মেয়েটা ফুপানোর জন্য কথা বলতে পারছে না। বিশ্বাস করবে না, তাও আখিউগল বারবার ভিজে উঠছে। নাক টানতে টানতে ফোন কেটে দিল। তুষার অয়নের সাথে বাজারের দোকানের পেছনে বসে আড্ডা দিচ্ছে। অয়ন সিগারেট টানছে। তুষার অনেকক্ষণ অয়নের হাবভাব খেয়াল করছে। এবার সন্দেহের গলায় বলল, কিরে শালা, আজ এত সিগারেট টানছিস কেন? অয়ন সিগারেটে শেষের টান দিয়ে পেলে দিয়ে তুষারের দিকে তাকাল। আজ চাচার থেকেও আবার শুনেছে বিয়ে নাকি পাকাপোক্ত হয়েছে। সে খুশি এ বিয়েতে। তার ফারাজ ভাই বিয়ে করবে, আর সেটা যদি তিতলি হয় তাহলে সেটাই বেস্ট। শুধু ফারাজ ভাই বিয়েটা করলেই হল। অয়ন নিজের অয়াচিত ভাবনা একপাশে রেখে বলল, এমনি খেতে ইচ্ছে করল। তোর মন চাইলে তুইও খাগু। তুষার কখনো সিগারেট খায় না, তবে আজ প্রাণের বন্ধুকে খেতে দেখে কৌতূহল হল। তাই বলল, একটা দেখিয়ে দেখি গু। অয়ন সিগারেটের প্যাকেট থেকে একটা নিয়ে আগুন ধরিয়ে তুষারকে দিল। তুষার দুটান দিতেই কেসে উঠল। চেঁচিয়ে বলল, এসব ছাইপোড়া মুরুব্বি মানুষ খায় কিভাবে? সেদিন মতিন চাচারে দেখি দোকানে বসে সিগারেট খাচ্ছে। আমি বললাম, এই এ বয়সে সিগারেট খান কেন চাচা? ব্যাটা হেসে হেসে বলল, সিগারেট খেলে নাকি মন মেজাজ ভালে থাকে। সবসময় খায় না। তোর চাচির লাগে ঝগড়া হলে তখন খায়। শুনে আমি তো কয়েক সেকেন্ড হা করেছিলাম। বুড়া বয়সে ব্যাটা চাচির লগে ঝগড়া করে কি? তুষার কথা ঘুরিয়ে আবার ফারাজের প্রসঙ্গ টেনে বলল, ফারাজ ভাইয়ের সাথে তিতলির বিয়ের কথা চলছে শুনিসনি? অয়ন ছোট করে বলল, হুম। তুই খুশি না? অয়ন হেসে বলল, খুশি হব না কেন? শুনে আমি খুব খুশি হয়েছিলাম ঘ। তুষার সহসা কপাল কুঁচকে বলল, আচ্ছা ফারাজ ভাই কি বিয়েতে রাজি? মানে তিতলিকে কি পছন্দ করে এমন টাইপ কিছু? অয়নের মনে পড়ল ফারাজ ভাই তাকে নিজের মুখে হুম বলেছে, তার মানে সত্যি পছন্দ করে। তাই বলল, ফারাজ ভাই নিজেই তিতলিকে পছন্দ করছে। তুষার কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর ফুপাতো বোন একটা আছে না, ঝিলিক নাকি মিলিক নাম, তার কি খবর রে? ভালো। হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি কেন? তুষারের মুখে বিন্দুমাত্র পরিবর্তন দেখা গেল না, বরং মুখটা আরও গম্ভীর করে বলল, এমনি। আচ্ছা বাড়ি চলে যা আজ। কাল দেখা হবে। আব্বু বলছে তাড়াতাড়ি বাসায় যেতে। আচ্ছা। তুষার অয়নকে বিদায় দিয়ে বাড়ির পথে চলে গেল। ডিনার করে এসে তিতলি রুমে এপাশ ওপাশ পায়চারি শুরু করল। সত্যি কি ভাল্লুকটা তাকে রেখে বিয়ে করে নিচ্ছে? কি হবে এখন? কি করবে সে? না কোনো বুদ্ধিই মাথায় আসছে না। মেয়েটা হতাশ ভঙ্গিতে দুহাত মেলে শুয়ে পড়ল বিছানায়। বালিশে মুখ গুজে কিছুক্ষণ কাঁদল। বাড়ির সবাইকে কেমন রহস্যময় লাগছে। আড়ালে আবরালে ফিসফিস করছে, তাকে দেখলেই চুপ হয়ে যায়। না, জীবনে এত অশান্তি আর নেওয়া যায় না। ঘুমও আসছে না। অভিমানী মেয়েটা ফারাজের কণ্ঠে একবার শুনতে চাই। না হলে আজ রাতে ঘুম হবে না।
সিয়ামের কথাগুলো যাচাই করতে হলেও ওই লোকের সাথে কথা বলার দরকার আছে। তিতলি আর দেরি না করে ফোন হাতে নিল। মেসেঞ্জারে ঢুকে সব ইগনোর ভুলে ফারাজকে সরাসরি রিয়েল আইডি মেসেজ দিল। আপনি নাকি বিয়ে করে নিবেন স্যার? মেসেজটা দিয়ে ভাবল হয়তো কোনো রিপ্লাই আসবে না। তাই পাশে রেখে চোখের পানি নাকের পানি এক করল। ফারাজ খান রাতের খাবার খেয়ে সবে রুমে এসেছেন। পরনের টাশার্টটা খুলে উন্মুক্ত শরীর নিয়ে বিছানায় বসেছেন। ইতিমধ্যে জেনেছেন পাত্রী স্বয়ং তার চেনাজানা বেয়াদব মেয়েটা। প্রথমে না না বলে দিবে ভেবেও পরে কিছু একটা ভেবে চুপচাপ শুনে এসেছেন। কিন্তু মোবাইল হাতে নিতেই এমন মেসেজ দেখে যুবক কপাল কুঁচকে ভাবল, তবে কি ওই মেয়ে জানে না? না জানলে না জানুক। যুবক নিজ অজান্তেই তার বাদামি ঠোঁট দুটো কেমন আনমনে বিড়বিড় করে বলল, আপনার এই অধৈর্যহীন বেয়াদবি কমানোর জন্য হলেও আপনাকে বিয়ে করার প্রয়োজন আছে বেয়াদব মেয়ে কি? অতপর ভাবলেন এখন জ্বালাতে পারলে খারাপ না। তাই লিখে যুবক মোবাইলটা রেখে দিলেন গু। তিতলি এখনও মেসেঞ্জারে ফারাজের আইডিতে ঢুকে আছে। মেয়েটার ভাবনা এই যে একটা কিছু জানাক। সে সত্যিটা জানতে চাই। কিন্তু তাকে অবাক করে দিয়ে পরপরই টুংটাং মেসেজের আওয়াজ আসল। হুম। ফারাজের সরলতম জবাবে তিতলি বাকরুদ্ধ হয়ে গেল, চোখজোড়া লাল হয়ে পিটপিট করছে তার, কাপা হাতে লিখল, কাকে? কাকে বিয়ে করবেন? সিন হল তবে উত্তর আসল না। আবার লিখল, কিছু বলছেন না কেন? তিতলির নাক ফুলে উঠছে। চোখের কোণ ভিজে গাল বেয়ে পানি পড়ছে। এবার আর বিশ্বাস না করে উপায় নেই। তার এত আশা ভালোবাসা সব বিফলে গেল। কান্নায় চোখে দেখে না এমনভাবে লিখল, আপনি? সম্পূর্ণ বাক্য লিখতে পারল না, কাঁদতে কাঁদতে মোবাইল ছুঁড়ে মারল। সে এই বিয়ে হতে দিবে না। বিয়ের দিন ওই বাড়ি গিয়ে বিয়ে ভেঙে দিয়ে আসবে, একদম হতে দিবে না। তারপর দেখবে ওই লোক কিভাবে বিয়ে করে। সেই রাতটা তিতলির একদম ভালো কাটেনি। ফারাজের বলা হুমকি শব্দটা সপ্তদশীর রাতের ঘুম ঝলসে দিয়েছে। ছটফট করতে ফজরের সময় চোখ লেগে গেল। উঠলও বেলা করে। তখন প্রায় 10টা বাজে ঘড়িতে। আলেয়া শেখ কয়েকবার মেয়েকে ডেকে গেছেন। কিন্তু যেদি মেয়েটা চুপচাপ দরজা লাগিয়ে বসে আছে। কোনো সাড়াশব্দ করছে না। আর বললেও জোর দিয়ে বলছে, ঘুমাচ্ছি আমি। তার চোখমুখ ফুলে কলাগাছ হয়ে আছে। এই চেহারা নিয়ে নিচে যাওয়াও সম্ভব নয়। সারারাত কেঁদে এখন আর কাঁদতেও পারছে না। কাঁদলেই শান্তি নাই। চোখের পানি নাকের পানি এক হয়ে যায়। তারপর আর নিঃশ্বাস নেওয়া যায় না। না, এভাবে আর ওই পাষাণ লোকের জন্য কেঁদে নিজেকে কষ্ট দেওয়া যায় না। ওই লোক তাকে কখনো বুঝেনি, ভালোবাসেনি। আর সে কত কিছু ভেবে এসেছে এতদিন। ফারাজ যখন তাকে জোর করে বলত, আমার দিকে তাকাও বলছি, আমি ডাকছি শুনছ না কেন? শাসনের মতো কথাগুলো শুনলে তুলতুলে ভালো লাগায় ভরে যেত বুকটা। কিন্তু ওগুলো সব মিথ্যা ছিল, সব অভিনয়। নিজের মনকে বুঝাতে শুকনো ঠোঁটজোড়া আনমনেই বিড়বিড় করল, করুক বিয়ে। একটা বিয়ে করুক, না হলে 10টা। আমার কি? তাতে আমার কিছুই আসবে যাবে না। তার সাথে বউ থাকুক, বাচ্চা থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু মনের কোণে এটা আসলেই ম্যাটার করে। তিতলির বুক চুরমার করে কান্না পাচ্ছে। কেন ওই পাষণ্ড মানুষটার প্রেমে পড়তে গেল? আচমকা দরজায় টোকা দিল কেউ। গলা ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে ডাকল, তিতলি, রুম থেকে বের হচ্ছিস না কেন? ভাইয়ের কণ্ঠ পেয়ে মেয়েটা তৎক্ষণাৎ সোজা হয়ে বসল। ভাবনায় এলো এতক্ষণ দরজা বন্ধ করে বসে থাকলে নিশ্চিত বাড়িতে বড় কোনো কাণ্ড ঘটবে তাকে নিয়ে। মেয়েটা দীর্ঘশ্বাস ফেল। এমন কষ্ট এই 17 বছরের জীবনে কখনো পায়নি। গলা পরিষ্কার করে জোরালো গলায় ভাইকে বলল, তুমি যাও, আমি আসছি ভাইয়া। ঘি অধৈর্য তুষার বোনের কথা শুনে দরজা ধাক্কা দিয়ে স্রেফ বলল, তোর কি হয়েছে বলতো? কিছু না। ঘুম ভাঙছিল না ভাইয়া। ঘি আচ্ছা, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আর আওয়াজ আসল না। ভাই চলে গেছে মনে হয়। তিতলি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এলো। সিল্কি লম্বা চুলগুলোর ঝাঁটার মতো দশা। রাতে নিজে ইচ্ছে করেই চুল খুলে দিয়ে সামনে পেছনে ছড়িয়ে ভূতের মতো হয়ে কেঁদেছে। ওই লোককে সে কখনো ক্ষমা করবে না। নিজের মনকে বুঝিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর তিতলি সিডির সামনে এসে থেমে গেল।
আলেয়া শেখ আর ফরিদা বানু নিজেদের মধ্যে কথা বলছেন, বিয়ে পরশুদিন গু। তিতলি আবার দাদুর কথা শুনতে পেল। কালকে তেলের রাত হবে গু। আলেয়া শেখ ভাবুক হয়ে বললেন। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, আম্মা? ছেলেপক্ষ আরেকটু সময় দিলে ভালো হতো। বেশি বুঝো না বৌমা। বিয়ার মতো ফরজ কামে দেরি কইরতে নাই। যত তাড়াতাড়ি দন যাইব ততই মঙ্গল গু। তিতলিরেও তো বলা হয় নাই আম্মা। মেয়েটার কি হয়েছে কে জানে। সকাল থেকে ডাকি শুধু বলতেছে ঘুম যায়। আরেকবার ডেকে আসি। ইতিমধ্যেই তিতলি হেঁটে একদম মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে। মেয়েটার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ভ্রুযুগল কুচকে রেখে অভিমানী গলায় বলল, আমি এসেছি, ডাকা লাগবে না আগে। আলেয়া শেখ মেয়ের মুখশ্রী দেখে দাঁড়িয়ে ঘুরে ফিরে দেখতে থাকলেন। ভাবলেন, মেয়ের মতিগতি তো ঠিক লাগছে না। চোখ লাল হয়ে আছে। একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন তিনি। কি রে, তোর চোখ দুইটা অমন লাল হয়ে আছে কেন? ধরা পড়ে যাওয়ার মতো কথা শুনে তিতলি আমতামতা করল। কই না তো। আলেয়া শেখ মেয়েকে চেনেন। নিশ্চিত তার কাছে কোনো কিছু লুকাচ্ছে। তিনি সন্দেহের চোখে এগাতে নিতেই ত্রস্ত এক পা পিছনে সরল তিতলি বলল, চোখে কি যেন পড়েছে আম্মু, তাই লাল হয়ে গেছে গু। আলেয়া শেখ মেয়ের কথা বিশ্বাস করলেন না। কারণ মেয়ে কিছুক্ষণ পরপর বর্বর নিঃশ্বাস ফেলছে, ফুপানোর মতো করে উঠছে। মিথ্যা বলছিস কেন? তিতলি কিছু বলল না। আলেয়া শেখ ওত কিছু না ভেবে সোজা বললেন, নাস্তা করতে বসকে। তিতলি বাধ্য মেয়ের মতো নাস্তা করতে বসে গেল। খাবার গলা দিয়ে নামছে না। চোখের সামনে শুধু ফারাজের গম্ভীর চেহারা ভেসে উঠছে। এই গম্ভীর চেহারা, অ্যাটিটিউড, হাঁটাচলা, কথা বলার ভাবভঙ্গিমা দেখেই তো সে ওই লোকের প্রতি শতবার ঘায়েল হয়েছে। নাস্তা না করে বসে আছিস কেন? তিতলি কোনোমতে ভাবনা থেকে বেরিয়ে একটা ব্রেড খেল। আর খেতে পারবে না। মূলত সে খাবে না। খিদে পেয়েছে প্রচুর। তাও খাবে না। তিতলি কিছুক্ষণ সোফায় এসে চুপচাপ বসে থাকল দাদির পাশে। ফরিদা বানু নাতিনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর বিয়া ঠিক হয়েছে ছেমরি। মনমরা করে বয় রিছিস কেন? তিতলির ধ্যান ফিরল কথাটায়। মেয়েটা তটস্থ ভঙ্গিতে দাদুর কথা বুঝার চেষ্টায় নিমগ্ন। তার বিয়ে? সিরিয়াসলি? কই কেউ তো তাকে বলেনি। গোল মুখশ্রীতে হাজারো প্রশ্ন খেলা করছে। সেদিন ও দাদু বলেছে তোর মনে হয় বিয়ার রম লাইকব ছেমরি। মেয়েটা অবুঝ ভঙ্গিতে মাথা নাড়িয়ে জিজ্ঞেস করল, আমার বিয়ে মানে কি দাদু? কি বলছো এসব? ঠিকই কিতাছি। তোর তেলের রাত অইবকাল। পরের দিন বিয়া ঘি। তিতলি বসা থেকে উঠে দাঁড়ল সহসা। গলা ছেড়ে বাবাকে ডাকল, আব্বু, আব্বু, আব্বু। আলেয়া শেখ কিচেন থেকে দৌড়ে এসে বললেন, তোর আব্বু অফিসে জরুরি মিটিং এ গেছে। চিল্লাচ্ছিস কেন? মেয়েটার চেহারা কাদো কাদো ভাব। কেঁদে দিবে অমন ভাব নিয়ে বলল, আম্মু দাদু এসব কি বলছে? আমার বিয়ে মানে কি? আলেয়া শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম সুরে বললেন, তোর দাদু সত্যিটাই বলতেছে। কাল হলুদ হবে, পরশু বিয়ে। রাতে আমরা ছেলেপক্ষ সহ শপিং এ যাব। তুই কি খুশি না? তিতলির কান্না আরও বেড়ে গেল। এসব কি শুনছে সে? তার বিয়ে? এক জ্বালাতে বাঁচে না। আরেক জ্বালা তাকে গ্রাস করে নিচ্ছে। তার তো মনে হয় আর বেঁচে থাকা হবে না। আলেয়া শেখ মেয়েকে শান্ত করতে বলল, কাঁদিস না মা। মেয়েদের একদিন না একদিন তো বিয়ে দিতেই হয়। আর ছেলে খুব ভালো। তুই ভালো থাকবি। পড়াশোনাও করতে পারবি। তিতলি নাক টানছে। কথা গলা দিয়ে বের হচ্ছে না। আটকে যাচ্ছে, তাও বলতে চাইল, আমি বিয়ে করব না আম্মুগু। তা বললে কি আর হবে? বিয়ের সব কথা পাকাপোক্ত হয়ে গেছে গি। এই মুহূর্তে এসে ফারাজের হুমুমকি বলা শব্দটা মনে এলো মেয়েটার। সহসা মেয়েটা নিজেকে শক্ত করে নিল। ভীষণ শক্ত। আলেয়া শেখ মেয়ের চোখের পানি মুছে দিলেন শাড়ির আঁচল দিয়ে। তিতলির কান্না কিছুটা থামল। সে রাজি বিয়েতে। ওই লোক বিয়ে করতে পারলে সেও পারবে। তাকে দেখানোর জন্য হলেও সে বিয়ে করবে, পরে না হয় ডিভোর্স দিয়ে দিবে। আগে ওই লোককে দেখিয়ে দিবে, শুধু তুই বিয়ে করতে পারিস না, দেখ আমিও বিয়ে করছি আর তোর থেকেও হ্যান্ডসাম বর পেয়েছি।
তুষারও নিচে নেমে এলো বোনের আব্বু আব্বু ডাক শুনে। সে আপাতত কার্ড নিয়ে সবাইকে ইনভাইটেশন করতে যাবে। হাতে ব্যাগ নিয়ে নেমেছে। সব দ্রুত হওয়ায় রাতের মধ্যে কার্ড বানিয়ে এনেছে। তিতলির চাচা ফুপু খালা নিকটাত্মীয়দের বাড়ি অনেক দূরে দূরে হওয়ায় ফোন করে বলা হবে। এখন শুধু আশেপাশের পাড়া প্রতিবেশীদের কার্ড বিতরণ করে দিবে। কিন্তু বোনের চিৎকার পেয়ে নেমে এসেই বলল, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তিতলি ভাইয়ের দিকে তাকিয়ে কিছু বলল না। মন মেজাজ খারাপ, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। ফরিদা বানু হেসে বললেন, নাতিন আমার শরম পাইতেছে, তাই কিছু কইতেছে না। আলেয়া শেখ ও মেনে নিলেন নীরবতা সম্মতির লক্ষণ। তিনিও একটু শাশুড়ির মতো স্বভাব চরিত্র। মেয়েকে ভালোবাসেন, আদর করেন ঠিকই, কিন্তু জন্ম মৃত্যু বিয়ে সব তো আল্লাহর হাতে। তিনি যার সাথে মেয়ের জোড়া করে রেখেছেন, হাজার বিধিনিয়ম ভেঙে হলেও তার সাথেই বিয়ে হবে। তুষার বোনের যাওয়ার দিকে চেয়ে থেকে পরক্ষণেই মাকে বলল, তিতলি কিছু না বলে চলে গেল কেন? আব্বুকে ডাকছে কেন? আলেয়া শেখ তুষারকে বললেন, এমনি দেখে নাই যে ডাকছে। তিতলির কোনোভাবে এই বিয়েতে অমত নেই তো? না হলে সকাল থেকে এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? ফরিদা বানু নাতিকে ধমক দিয়ে বললেন, ওর অমত মত দিয়া কি অইব? সকাল থেইকা মন খারাপ কইরা আছে কেন জানিস? বিয়া হইব যে আমাগো ছেড়ে যাইতে অইব যে, তাই। তুষার কিছু না বলে সদর দরজা দিয়ে বের হওয়ার আগে মাকে বলল, আমি আমার বন্ধুবান্ধব আশেপাশের আত্মীয় স্বজনদের কার্ড দিতে যাই আম্মু। আলেয়া শেখ ছেলেকে সাবধানতার হুকুম দিলেন। আচ্ছা, বাইক সাবধানে চালাবি। তুষার মায়ের কথা শুনে মাথা দুলিয়ে বাইক নিয়ে চলে গেল। বিকেল ৩টা। খান বাড়িতে তখন আনন্দে মুখরিত পরিবেশ। চাচাতো, ফুপাতো, মামাতো, খালাতো সহ বড়রা সবাই খুশি হয়েছেন ফারাজের বিয়ের কথা শুনে। ফারাজ খান মনে মনে ভাবে, যার বিয়ে তার খবর নাই, পরিবারের আনন্দের শেষ নাই। ইতিমধ্যেই হলুদের একদিন আগেই চাচাতো ভাই বোনেরা এসে হাজির। মনে হয় বিয়ে তার না, বরং বাড়ির সবার। বেশ, সবাই আনন্দ করুক, বরং সে আনন্দ করার সুযোগ করে দিয়েছে। তবে যার সাথে তার বিয়ে হতে যাচ্ছে, তার আগামী দিনগুলো ধূলিসাৎ হতে যাচ্ছে, এটা শিওর। বেয়াদব মেয়েটা তাকে চলে কৌশলে অনেক কিছু বুঝাতে চাই। পিচ্চি মেয়েটা ভাবে সে কিছু বুঝে না। এবার সে বুঝাবে তাকে কি বুঝাতে চাই, সেটা ১ ২ ৩ ৪ করে বুঝাবে। ফারাজের ভাবনার ভেতরেই ফারাজ খানের চাচাতো ভাই আলবি ফারাজের রুমে আসল। সেদিন আয়েশার বিয়ের সময় কম কথা শুনাই নাই তাকে। আজ সেও শুনাতে এসেছে। এসেই খোঁচা মেরে বলল, অবশেষে তাহলে বিয়েটা করতে যাচ্ছিস? ফারাজ খান নিজের ম্যাকবুকটা বন্ধ করল। এতক্ষণ একটা জরুরি কাজ করছিল ম্যাকবুকে। কাজও শেষ। ঘুরে বসে আলবির দিকে ফিরল যুবক। কেমন বাঁকা হেসে ছোট করে বলল, হুম। মুখে এটা বলেও যুবক বিড়বিড় করে থামল, তোর পিচ্চি হবু ভাবির মন ভাঙাতে বিয়ে করছি দেখি, আর কত উড়ে কম তো জ্বালালো না গিয়ে। আজকে সোমবার। তিতলি আর ফারাজের হলুদের রাত। ঘড়িতে প্রায় রাত ৯:৩০। শেখ বাড়ি জুড়ে উৎসবের তোড়জোড়। সবাই ব্যস্ত হয়ে এদিক ওদিক ছুটছে। দুতলা ভবনটা ফেইরি লাইট আর সাদা লাল গোলাপে সাজানো। গেইট থেকে বাড়ির ভেতর পর্যন্ত ফুলের ডেকোরেশন। উঠানের দুপাশে ২টা স্টেজ সাজানো হয়েছে, একটা নাচের আরেকটা বিয়ের দিনের। বাবুর্চিরা উঠানের একপাশে রাতের খাবার রাঁধতে ব্যস্ত। আয়োজনটাও বিশাল। একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানে তৌসিফ শেখ কোনো কমতি রাখতে চান না। অথচ এত আয়োজন, যাকে ঘিরে তাকে একটুখানি আনন্দ ছুতে পারছে না। দুদিনে চঞ্চল মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। শুধুমাত্র নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছে। বরকে কি করে, কোথায় থাকে, কিছুই কারো থেকে জানতে চায়নি। জানতে চাইলেও কেউ বলেনি। ফারাজের কোনো খোঁজ পায় না। এই মুহূর্তে এসে মেয়েটা বুঝতে পেরেছে, আসলে সে এতদিন ভুল মানুষের পেছনে দৌড়েছে। সে ভাবত পাষাণ লোকটা একদিন তাকে বুঝবে। না, বোঝেনি। অভিমানে মেয়েটা মোবাইলের সিম কার্ড খুলে মোবাইল সহ ড্রয়ারে ফেলে রেখেছে। তিতলির বন্ধুবান্ধব সবাই এসেছে। নিধিরা তিতলির সাথে রুমে বসে আছে। পার্লারের থেকে মেয়েরা হলুদের সাজ সাজাতে আসবে শুনে তিতলি কড়া গলায় বলে দিয়েছে, আমি নিধির হাতে সাজব। তাছাড়া নিধি অনেক ভালো সাজাতে পারে, তাই কেউ না করেনি। নিধি, প্রিমা, স্মৃতি সহ বাড়ির সকল মেয়েরা হলুদ সবুজ রঙের মিশ্রণ শাড়ির সাথে হালকা মেকআপ করেছে।
আর ছেলেরা একই রঙের পাঞ্জাবি পরেছে। নিধি তিতলিকে কখন থেকে এটা ওটা বুঝাচ্ছে। মেয়েটা শাড়ি পরতে চাচ্ছে না। শেষমেশ বুঝানোর জন্য বলল, মন খারাপ করিস না বেইবি। স্যারের কথা ভুলে যা। তুই স্যারের থেকেও ভালো কাউকে পাচ্ছিস। নে শাড়িটা পরিয়ে দি। আন্টি তারা করছে। বরপক্ষ থেকে মানুষ আসার আগেই তোকে রেডি থাকতে হবে গি। তিতলি এখনও একটা সফেদ রঙা গ্রাউন পরে আছে। তাকে এখন হলুদের শাড়ি পরানো হবে। চোখের কোণে ভিজে উঠা পানিগুলো মুছে নিয়ে ভাঙা গলায় নিধিকে বলল, আমি কয়েকদিন পরেই ডিভোর্স নিব। বিয়েটা করছি শুধু ওই লোককে দেখানোর জন্য। কলেজেও আর যাব না। যদি স্যার কখনো আমার কথা জিজ্ঞেস করে, বলে দিস আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে গিউ। তিতলির কথা শেষ হতেই নিধি প্রিমাসিতি তিনজন চোকাচোকি করল। কারও মুখে কোনো কথা নেই। পাত্রটা যে তাদেরই ফারাজ স্যার এটা ওরা জানে। কিন্তু তিতলি যেহেতু জানে না তাই ওরাও জানাতে চাচ্ছে না। বললেই সারপ্রাইজ মাটি। থাক মেয়েটা এখন একটু কাঁদুক। পরে যখন জানবে বরটা ওর ফারাজ স্যার তখন ডিভোর্সের ও মুখেও আনবে না। বরং খুশিতে দুহাত তুলে লাফাবে এটা নিশ্চিত। এটা ওরা হলফ করে বলতে পারে। নিধি তিতলির চোখের পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা বাবা ডিভোর্স দিস। আগে শাড়িটা তাড়াতাড়ি পরত। আমরাও তো ফারাজ স্যারকে আজ থেকে দেখতে পারব না। মানুষটা তোকে বুঝলি না একটুই। তিতলি এবার কিছুটা চুপ হল। কথা না বাড়িয়ে উঠে দাঁড়াল। প্রিমা ওর মুখের দিকে তাকিয়ে বলল, মুখটা একটু ধুয়ে আয়। এই অবস্থায় সাজলে পেতনির মতো দেখাবে। কেঁদে কেঁদে চেহারার যা হাল করছিস। তিতলি ওয়াশরুমে ঢুকল। কাল সারারাত ঘুম হয়নি। দাদু টেবিল থেকে ঘুমের ট্যাবলেট ভেবে পেট খারাপের ওষুধ খেয়ে ফেলছে। ফলাফল বিকেল থেকে 5 বার ওয়াশরুমে দৌড়। এখন ওষুধ খেয়ে একটু থেমেছে। ওয়াশরুম থেকে আসতেই নিধি প্রিমাসিতি তিনজন মিলে ওকে সাজাতে বসল। হলুদ শাড়ি, মুখে মেকআপ সহ হলুদের জুয়েলারি দিয়ে সাজানো হল। 30 মিনিটের মধ্যে কাজ শেষ করল। নিধি তিতলিকে আয়নার সামনে দাঁড় করিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর বলল, মাশাআল্লাহ, আগুন সুন্দরী লাগছে রে তোকে। একদম লাভার মতো। প্রিমা দুষ্ট হেসে বলল, দুলাভাই যদি এই সাজে এখন তোকে দেখে কবুল বলার আগেই বাসর ঘরের প্ল্যান করে ফেলবে। গ্যারান্টি গু। নিধি তিতলির গাল টিপে দিয়ে বলল, আমাদের দুলাভাই কিন্তু খুব হ্যান্ডসাম। দেখিস প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাস না। এখন বসে বসে কাঁদছিস, পরশু যেন তোকে হাসতে দেখি বেস্টুগু। তিতলি নাক টেনে শান্ত গলায় বলল, আমি কারো দিকে তাকাব না। আমার মন প্রাণ সব একজন না পাওয়া পুরুষের নামে লিখে দিয়েছি, তার নামেই থাকবে সারা জীবনগু। হয়েছে, লেকচার বন্ধ কর। নিধি ফোনের ক্যামেরা অন করে বলল, এবার একটু হাসো তো বেস্টু, একটা সেলফি তুলি। তিতলি ঠোঁটের কোণে জোরপূর্বক এক চিলতে হাসি টান। যাই হোক, একটা পাথর হৃদয়ের ভাল্লুকের জন্য নিজের বান্ধবীদের মন খারাপ করতে পারি না। এর মাঝেই সহসা তিতলির কাজিন হিমু বাহির থেকে ডেকে যাচ্ছে, আপু দরজা খোলো। বরপক্ষ থেকে ছেলেমেয়েরা এসে গেছে। তুষার ভাইয়া বলছে তিতলি আপুকে নিয়ে এখনই নিচে যেতে গু। স্মৃতি এসে দরজাটা খুলে দিল। হিমু মেয়েটা বেশ মিশুক, মিষ্টি। বয়স 14 হবে। স্মৃতি হেসে বলল, আমরা এখনই নামতাম। তুমি এসেছ, ভালো করেছ গু। ওরা সবাই তিতলিকে নিয়ে নিচে নেমে আসল। নিচে আলেয়া শেখ সহ তিতলির চাচিরা, খালারা, মামিরা, ফুফুরা, ভাবিরা সবাই কাজে ব্যস্ত। বিয়ে বাড়ির কত কাজ করতে করতে ফজরের আজান দিয়ে দেয়, তাও কাজ শেষ হয় না। সবাই তিতলির সৌন্দর্যের প্রশংসা করল। বাড়ির সদর দরজা দিয়ে বের করা থেকে স্টেজে আসা পর্যন্ত সবকিছুর ভিডিও করা হল। তিতলিকে স্টেজে বসানো হয়েছে অনেকক্ষণ হল। বরপক্ষ থেকে যারা এসেছে সবাই হলুদ লাগিয়ে কেক খাওয়াচ্ছে। অতঃপর ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। ফটোগ্রাফার ক্যামেরায় ছবি তুলছে, তাও তিতলি কোনোভাবেই চোখ উপরে তুলছে না। কারো কোনো কথা কানে ঢুকছে না। তার মস্তিষ্ক অসাড় হয়ে আসছে। এই যে সে মনে প্রাণে একজনকে ভুলতে চাইছে, বাতিল করতে চাইছে মস্তিষ্ক থেকে, কিন্তু কোনোমতে পারছে না। স্টেজে বসেছে থেকে চোখের পাতায় ভাল্লুক ফারাজ ভাসছে। বায়ুমণ্ডলের ন্যায় ঘুরছে চারপাশে। ঝিলিক, রূপসা, আয়েশা, অয়েন, আলবি, ফরহাদ।
নিহাদ, শামিয়া, তাসফি, শাওন, নীলা সহ আরও বেশ কিছু ছেলেমেয়ে এসেছে বরপক্ষ থেকে। ঝিলিক তিতলির সাথে ছবি তুলতে এসে কানে কানে মজা করে বলল, কি ব্যাপার ভাবি, তুমি মন খারাপ করে আছো কেন? একটু হাসো, ছবি তুলব আমরা। গুই তিতলির কানে কথাটা আদৌ গেছে কিনা কে জানে। সাউন্ড বক্সে ফুল ভলিউমে যেভাবে গান বাজছে, বন্য তেরা স্যাগার, ধুম ধুম নখরে তেরে হাজার, ধুম ধুম আজ লাগে তু সবসে সুন্দর, লাখো মে 1000, ধুম ধুম। সেখানে ঝিলিকের বলা কথাটা শুনবেও বা কি করে? তিতলি কিছু বলছে না দেখে রূপসা ঝিলিককে টেনে এনে আস্তে করে বলল, তিতলি মনে হয় ভাইয়ার কথা ভাবছে। ঝিলিক সন্দেহের গলায় চুপি চুপি বলল, আমার কি মনে হয় জানিস? ফারাজ ভাইয়া এতদিন তিতলির সাথে প্রেম করছে। দূর, ফারাজ ভাইয়া কি এমন মানুষ নাকি? এমন মানুষ হতেও কতক্ষণ? তিতলি কি সুন্দরী ভাইয়াকে এমন মানুষ না আরও অনেক ধরনের মানুষ বানাবে দেখিস। আমারও তাই মনে হচ্ছে রে। এই তিতলিই পারবে ভাইয়াকে ভাঙজু ভাঙজু বানাতে, বলে দুজনে হেসে উঠল। অয়ন নিজের মোবাইলে তিতলির কয়টা পিক তুলে সাইডে গিয়ে ফারাজ ভাইয়ের হোয়াটসঅ্যাপস এ পাঠিয়ে দিল। মনে মনে ভাবে, আহারে মেয়েটা মনে হয় বিয়েতে খুশি না। আজকে যদি ফারাজ ভাইয়ের জায়গায় সে থাকত তাহলে কতই না ভালো হতো। পরক্ষণেই ভাবে, দূর, আমি এসব কি ভাবছি। তিতলি এখন ফারাজ ভাইয়ের হবু বউ, রাত পেরোলে সত্যিকারের বউ হবে। অয়নের ভাবনার মাঝেই আচমকা কেউ ধাক্কা দিল তাকে। ছেলেটার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। অয়ন তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় উপরে। তিতলির বান্ধবী না মেয়েটা? সেদিনও বনভোজনে তিতলির সাথে পিক তুলে দিয়েছে। নিধির হাতে হলুদের থালা। ইতিমধ্যেই ওর হাতের মাখানো হলুদ অয়নের হাতসহ পুরো মোবাইল হলুদ করে দিয়েছে। মেয়েটা মাথায় ব্যথা পেয়েছে, অস্পষ্ট শব্দে না তাকিয়েই বলল, উফ, মাথাটা গেল রে। কি এই কে আপনি পথে এভাবে দাঁড়িয়ে? অর্ধেক কথা মুখেই আটকে গেল নিধির। বরপক্ষের মানুষ, আবার তুষার ভাইয়ের কলিজার বন্ধু অয়ন ভাই। আর সে কিনা বড় গলায় কথা বলছে, কে আপনি কি বলে ধমক দিচ্ছে। ইজ্জতের 12টা। ভুল যখন করেই ফেলেছে স্বীকার করাই ভালো। নিধি একগাল হেসে অপরাধীর মতো বলল, সরি সরি ভাইয়া, দেখি নাই। কিভাবে যে ধাক্কা লেগো গেল বুঝলামই না। অয়ন নিচে পড়ে যাওয়া মোবাইলের দিকে তাকাল। মাত্র 4 দিন হয়েছে কিনেছে। ফাউন 15 প্রো। পুরো স্কিনে কাঁচা হলুদের চাপ। অয়ন চুপচাপ নিচু হল মোবাইল নিতে। নিধি, আমিও তুলে দিই ভেবে নিচু হল। ফলাফল ঠাস। 2 কপালের মহাসংঘর্ষ, তার উপর অয়নের ঠোঁট ছুঁই ছুঁই নিধির নাকের ডগা সহ ঠোঁটের কাছাকাছি। অয়ন দ্রুত গতিতে দূরে সরে দাঁতে দাঁত চাপল। গলা খাকারি দিয়ে গম্ভীর গলায় বলল, আপনাকে একবারও বলছিলাম যে আমার মোবাইল তুলে দিন। নিধি এখনও নিজের কপাল ধলছে। লজ্জা পেল মেয়েটা। কিভাবে যে কি হলো বুঝতেই পারল না। কেন যে এদিকে আসতে গেল। মেয়েটা হলুদের থালা নিয়ে দৌড়ে পালিয়ে গেল। অয়ন ভ্রু কুচকে মনে মনে বলল, হুমুমকার বান্ধবী দেখতে হবে না, অনেকটাই তিতলির মতো স্বভাব। অয়নের বুকে মোচড় দিয়ে উঠল সহসা। সে মোবাইল নিয়ে তৎক্ষণাৎ ত্রস্ত পায়ে সে জায়গা ত্যাগ করল। ভুলবশত ধাক্কা লেগে হয়ে গেছে, এতে ভাববার কিছু নাই। ঝিলিকের দিকে কয়েকবার ঘুরে ফিরে তাকিয়েছে তুষার। তাকালে আসলেই বা কি হবে? আগ বাড়িয়ে কোনো কথা বলার মতো মানুষ তুষার না। অয়নের সাথে দাঁড়িয়ে কি নিয়ে যেন কথা বলছে, তার মাঝেই তুষার অয়নকে বলল, তোর ফুপাতো বোন ঝিলিককে আমার জন্য রাখিস। বিয়ে করব। অয়ন ভ্রু কুচকে কৌতুকে বলল, বিয়ে দিলেই তো করবি। ওর বিয়ে দিয়ে দিবে। কিছুদিন পর পর পাত্রপক্ষ দেখতে আসে। কোনোদিন বিয়ে হয়ে যাবে, তখন শুনে বসে বসে নায়ক বাপ্পারাজের মতো কাঁদবি। তোর ফুপিকে বলিস আমার কথা। বলবি এত পাত্র না দেখিয়ে আমার বন্ধু তুষারের কথাও তো ভাবতে পারেন। তখন সেখানে আলবিও চলে আসে, যার ফলস্বরূপ ওদের কথা সেখানেই সমাপ্ত হয়। ঘড়িতে রাত প্রায় 12টা। খান বাড়ির পরিবেশ উৎসব আয়োজনে মুখরিত। হলুদের সব কার্যক্রমের আয়োজন করা হয়েছে, কিন্তু ফারাজ এসবের ধারে কাছেও নেই। বাবার কথায় সাদা পাঞ্জাবি পাজামা পরে নিচ থেকে কিছুক্ষণ ঘুরে নিজের রুমে চলে এসেছে। বাড়ির প্রায় সব ছেলে মেয়েরা কনেপক্ষের বাড়ি চলে গেছে। আজকে যেন আগুনের গরম পড়ছে। ফারাজ খান নিজের রুমে এসে পাঞ্জাবিটা খুলে ফেল। ভেতরে সাদা স্যান্ডো গেঞ্জি।
সেটাও ঘরমাক্ত। ওটাও খুলে ফেল। অতঃপর এসির পাওয়ার বাড়িয়ে বিছানায় বসে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে মোবাইল হাতে নিল। নোটিফিকেশন এ অয়নের আইডি থেকে 5 ফটোস দেখে হোয়াটসঅ্যাপস এ ঢুকল। চোখের সামনে ভেসে উঠল এক চেনাজানা রমণী। ফারাজ ভ্রু কুঁচকে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েলি চেহারাটা দেখল। পরক্ষণেই ভ্রুজোড়া শিথিল হল যুবকের। একটাতেও চোখ উপরে তুলা নেই। সবগুলো নিচের দিকে তাকানো। উপরে তাকালে কি হতো? ফারাজের রাগ হল। অনেকক্ষণ সময় নিয়ে পিকগুলো দেখে যুবক বাঁকা হেসে বিড়বিড় করে থামল। তো ফাইনালি ফারাজ খানের স্ত্রী হতে যাচ্ছেন। আফটার অল আপনার এই নিচের দিকে তাকিয়ে থাকার সময়সীমা আর মাত্র 24 ঘণ্টা। আই সোয়ার, চোখ তুললেই আমাকে দেখতে পাবেন কি? বিয়ের দিন। সময় দুপুর ৩টার। বরপক্ষ হতে প্রায় ৩,০০০ লোকজন গিয়ে খেয়ে এসেছে এ পর্যন্ত। এখন বরযাত্রী গাড়ি যাওয়ার পালা। ফারাজ খান সাদা রঙা এমব্রয়ডারি কোটি পাঞ্জাবি পরেছে। চুলগুলো ব্রাকবাস করা। যুবকের মুখখানা সে কি গম্ভীর। গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। কোটি পাঞ্জাবিতে সুদর্শন পুরুষটার রূপটা যেন এবারে চোখে 16 আনায় ফুটছে। আলভিসহ আজ নিহাদ ও এসেছে ফারাজের রুমে। কালকে হলুদে গিয়ে বু দেখে এসেছে, যদিও আয়েশার বিয়েতেও দেখেছে। আলভি খোঁচা মেরে বলল, তুই না সাহসী মেয়ে খুঁজিতেছিলি যে তোরে সামলাবে? ভাবিরে দেখে তো মনে হয় না তোকে সামলাতে পারবে। তোর যে মোটকা বডি। ফারাজ নিজের হাতে দামি ব্যান্ড ঘড়িটা লাগিয়ে কেমন মনে মনে বলে, আমার বুকের ধাক্কা খেয়েও পড়ে যায়, আবার নাকি আমাকে সামলাবে। মনে মনে বললেও আলবিকে বলে, সেটা তোকে চিন্তা করতে হবে না, তুই বরং তোর বুর চিন্তা করগু। আমার বউ আলহামদুলিল্লাহ 4 মাসের প্রেগন্যান্ট। কয়দিন পর বাপ হব উ। ফারাজ ভ্রু কুঁচকে বলল, তো আমি কি করব? পারলে 2 মাসের ভেতরে সুখবর দিসকে। আলভি তাও থামল না। মনে হয় মেয়েটাকে জোর করে তোর সাথে বিয়ে দিচ্ছে। আহারে, তোর মতো বুইরারে বিয়ে করতেছে, এটাই অনেক। আমি এতদিন ভাবছি তোকে কেউ বিয়ে করবে না গি। ফারাজ রাগে চোয়াল শক্ত করে নেয়। আলভি ভয় না পেয়ে চিল মুহূর্তে বানিয়ে ফারাজকে সহ নিয়ে গেল স্টেজে। সব কাজিন মিলে একসাথে অনেক পিক তুলল। এখনই রয়না দিবে কনের বাড়ি। ফারাজ মা বাবাকে সালাম করল। ফারিন বেগম ছেলেকে দোয়া করে দিয়ে বললেন, যা বাবা, আল্লাহর নামে যা। আর আজকে অত্যন্ত মুখটা একটু হাসি খুশি রাখ। বৌমাকে বাড়ি নিয়ে আসা পর্যন্ত আমি দরজায় দাঁড়ায় অপেক্ষা করতেছি। ফারাজ মা বাবা থেকে দোয়া নিয়ে আরও কিছু বরযাত্রী সহ গাড়ি করে রয়না হল। তিতলি বিছানায় জ্বরসর হয়ে বসে আছে। তাকে ঘিরে বসে আছে নিধি, প্রিমা, স্মৃতি, তিতলির ছেলে, কাজিনদের বুড়া সহ চাচাতো বোন, ফুপাতো বোনরা। পরনে হোয়াইট মেরুন রঙা বেনারসি। লেহেঙ্গা পরার কথা ছিল, কিন্তু তিতলির দাদু বলেছে বিয়ের দিন শাড়ি পরতে হবে। মেয়েদের বিয়ের দিন শাড়িতেই মানায়। তাই লেহেঙ্গা পরা হয়নি। পার্লার থেকে মেয়ে দুটো এসে সাজিয়ে দিয়ে গেছে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, চোখে গা কাজল, স্বর্ণের অলঙ্কারে দেহ ঢেকে আছে যেন নিটোল অপ্সরী নেমে এসেছে মর্তলোকে। তিতলির ভাবিরা খানিক পরপর ফিসফিস করে লজ্জা দেওয়ার জন্য কত কি যে বলে চলেছে কানের ধারে। কিন্তু তিতলি চুপচাপ বসে আছে। ফরিদা বানু এসে নাতিনের পাশে এসে বসলেন। মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে রসিকতা করে বললেন, জামাই কাছে আইতে চাইলে আসতে দিবি। কাপড় খুলতে চাইলে ডরাইস না, আবার বাধাও দিস না কইলাম গ। তিতলি তো নিজের চিন্তায় পাগল প্রায়। সে খুব করে চাইছিল বিয়েটা ভেঙে যাবে। ফারাজ এসে বলবে, এই বিয়ে হবে না ঘি। কিন্তু না, কিছুই তো হলো না। আসলে সে এসব ভাবে কিভাবে? লোকটা নিশ্চয় শুনছে তার বিয়ে আজ। তাদের তো কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তাহলে আসবেই বা কেন? তার উপর আবার দাদু এখন কিসব আজগুবি কথা বলতেছে। সে কেন কাপড় খুলবে? যেখানে বিয়েটাই মানে না। বাসর রাত আসুক, সোজা বলে দিবে আমার ডিভোর্স চাই। তিতলির অচিত ভাবনার মাঝেই নিধি দ্রুত ফরিদা বানুকে থামানোর চেষ্টা করে বলল, দাদু এসব কি বলেন? তিতলি লজ্জা পাচ্ছে। ফরিদা বানু হো হো করে হেসে উঠলেন। তিতলির গাল টিপে দিয়ে বললেন, এগিন সকল জামাই বুগরে করে। তাই নানি তো তোরে আগে থেইকে কইয়া দিলাম। শোনো, বাসর ঘরে বেশি চিল্লাচিল্লি করিস না, মাইনসে শরম দিব।
চুপচাপ সহ্য করিস। ফরিদা বানু একটু থেমে আবার বললেন, এইবার ধরতে চাইলে কি করবি? আমি আমাকে ধরতে দিব না, চিল্লাবক্ষ নাক টেনে বলল তিতলি। ফরিদা বানু নানিতকে আরও বুঝিয়ে বলেন, নানি তো জামাইরে টাইট দি রাখবি। কোনো মাইয়া মাইনসের লগে মিশতে দিস না। তোর দাদারে আয় বুইরা হয়ে গেছে যে টাইট দি রাখতাম। এর লাইগা আমার কথায় উঠত বৈতগু। ফরিদা বানুর কথার মাঝেই বাইরে হইচই শুরু হল। বরযাত্রী চলে এসেছে। সবাই সেদিকে দৌড়াল। শুধু তিতলির বান্ধবীরা বসে আছে। নিধি তিতলিকে বলল, বাসর ঘরে কোনো ঝগড়া করিস না আবার। নতুন দুলাভাইকে মানিয়ে নিস বেইবিগে। তিতলি কোনো উত্তর দেয় না। কেমন যেন অস্বস্তি লাগছে সবকিছু। কার সাথে আসলে তার বিয়ে হচ্ছে এটা জানার দরকার ছিল। কোনো বুইরার সাথে বিয়ে দিচ্ছে আল্লাহ জানে। আল্লাহ যেন ভাল্লুকের থেকেও হ্যান্ডসাম হয়। তারপর কলেজে বরকে নিয়ে ঘুরে আসবে, ফারাজকে দেখাবে। ফারাজকে গেটে আটকালো তিতলির গ্রাম থেকে আসা কাজিন স্কোয়াড, হিমু, নিশা আর প্রীতি, নীতি। সবার হাতে মিষ্টির প্লেট। মিষ্টির ভেতরে গুঁড়া মরিচ ঢুকিয়ে নিয়ে এসেছে খাওয়াবে বলে। প্রীতি মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া বুনিতে আসছেন? আগে মিষ্টি মুখ করেন গু। ফারাজের সাথে সব কাজিন ও বন্ধুবান্ধব গেইটে দাঁড়িয়ে। ফরিদা বানুর কথায় গ্রামের মতো লাল ফিতা বেঁধেছে। সেটা কেটে বরকে বরণ করা হবে। ফারাজ একবার তাকালো প্লেটের দিকে, কিন্তু মেয়েগুলোর দিকে তাকালো না। আসলে সত্যি সে বিয়ে করতে আসছে। কেমন অদ্ভুত সব অনুভূতি হচ্ছে। যদিও বিয়ে নিয়ে ও তো সিরিয়াস ছিল না। ফারাজ গম্ভীর সুরে বলল, আমি এসব খাই না। চারজনের মুখ চুপসে গেল। কই ভাবল দুলাভাইয়ের সাথে একটু মজা করবে হলো কই? দুলাভাই তো আস্ত এক গম্ভীরান্ধ হাড়ি চাচা, যাই হোক মিষ্টি না খেলে তারা ছেড়ে দিবে নাকি? তাদের দাদি পাঠাইছে বর থেকে টাকা নিতে। নীতি মুচকি হাসি দিয়ে বলল, মিষ্টি না খেলে তাহলে নগদ 30,000 চাই। না দিলে ভাগেন। বউ পাবেন না ঘি। ফারাজ কাদের পাল্লায় পড়ল। এরা তো বেয়াদব মেয়েটার থেকেও দ্বিগুণ বেয়াদব। তার এখন শুধু বউ দরকার। বিয়ে করতে এসেছে, যত তাড়াতাড়ি বউ নিয়ে যাবে তত ঝামেলা শেষ। তাই পকেট থেকে মোটা অঙ্কের 30,000 টাকা বের করে দিয়ে দিল। ওরা খুশি হয়ে ফিতে কেটে দিল। আলভি পকেট থেকে রুমাল বের করে ফারাজকে দেওয়ার ভান করে আস্তে করে বলল, লজ্জা করে না? নে রুমাল দিয়ে মুখটা ঢাক। মানুষে তাকায় আছে গি।